আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে আজকের বাংলা পাঠে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ পারভিন, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আমার সঙ্গে যুক্ত হবে একাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। গত দিনের মতোই আজকেও আমরা কবিতায় কথা বলবো, কবির কথা বলবো, কবিতার কথা বলবো। তোমরা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমাদের আজকের কবিতা একজন বিখ্যাত লেখিকা বেগম সুফিয়া কামালের তাহারেই পরে মনে। এই জায়গাটাই আমরা একদম শুরু থেকেই মনোযোগী হব। প্রতিটা শব্দে আমরা মনোযোগ দিব। কি টাইপের মনোযোগ আমি বলি, কি ধরনের মনোযোগ? আমরা অনেক সময় এই কবিতাটা বলে ফেলি তাহারেই মনে পড়ে, এইটা হবে না, এটা হবে তাহারেই পরে মনে। লেখক সুফিয়া কামাল। তো এই কবিতাটা হচ্ছে কি, আমাদের যে কবি ওনার ব্যক্তিগত কিছু দুঃখবোধের যে ছায়া সেইটা আমরা দেখতে পাবো। তিনি আপনজন হারিয়েছিলেন, তিনি প্রিয়জন হারিয়েছিলেন। ওই প্রিয়জন হারানোর যে বেদনা, তার ফসল হচ্ছে আমাদের আজকের এই কবিতাটি। প্রিয়জন হারানোর ফলে তার যে বেদনার্ত হৃদয়, ওই হৃদয় হচ্ছে এই কবিতার জন্মভূমি। আচ্ছা, আমরা কবিতাটি পড়ব। তার আগে লেখক সম্পর্কে আমরা ছোট্ট একটা ভিডিও দেখি কবি সম্পর্কে। ভিডিওটা শব্দ তোমাদেরকে আমি শোনাতে পারবো কিনা জানি না, তারপরেও দেখো নিচে লেখাগুলো উঠবে, ওই তথ্যগুলো তুমি পেয়ে যাবে বেগম সুফিয়া কামাল সম্পর্কে। অল্প একটু সময়ের জন্য আমরা ভিডিওটা একটু দেখে নিই, দেখে তারপরে আমরা ওনার জীবনী অন্যান্য তথ্যগুলো আমরা জানি। ভিডিওটা আমরা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা। আমাদের লেখিকা আমরা ভিডিওটি দেখলাম। এখানে যে আমাদের যে যন্ত্র রয়েছে, শব্দ শোনানোর মতো সহযোগিতা ওই যন্ত্র আমাকে করে না, সেজন্য দুঃখিত। তো যাই হোক, আমরা নিচে লেখা থেকে যতটুকু জানতে পারলাম বেগম সুফিয়া কামাল সম্পর্কে আমরা এখন জানি। এই পর্যায়ে আমরা ওনার সবচেয়ে জনপ্রিয় ছবি হচ্ছে এটা, তোমরা একটু দেখে নাও।
তাহলে ওনার মুখটা তোমাদের একদম মনের মধ্যে গেঁথে যাবে। আমরা কবিতায় কথা বলি, কবিতার কথা বলি, তার আগে আমরা কবির কথা বলি, তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বেগম সুফিয়া কামাল একজন বিখ্যাত লেখিকা এবং ওনার বিখ্যাত একটা কবিতা হচ্ছে তাহারেই পরে মনে। আচ্ছা, এই কবিতা সম্পর্কে আরো বিস্তারিত বলবো কবিতার ভিতরে। তো তিনি কবে জন্মগ্রহণ করেন আমরা ভিডিওটাতে একটু দেখেছি, আবার এখানে আমরা একটু দেখে নেই যে সুফিয়া কামাল কি একজন নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। আচ্ছা, যেহেতু ওনার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন, আমরা ধরে নিতে পারি যে সেই সময়টায় নারীদের অবস্থান কিরকম ছিল। তো তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। আচ্ছা, যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। 1911 সাল, এখন থেকে আরো কত বছর আগে? প্রায় 106-7 বছর আগের কথা আমরা বলছি। হ্যাঁ, তো সেই সময় নারীদের জীবন কিরকম ছিল আমরা ইতিহাস থেকেও জানি, আমরা কিছুটা কি করতে পারি, আন্দাজ বা অনুমান করতেও পারি। এখানে নারীদের কি জীবন কাটাতে হতো? গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। আজ থেকে 100 বছর আগেও নারীরা কি করতে পারতো না? স্কুল কলেজে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমার মতো এইখানে দাঁড়িয়ে ঢাকা কলেজে পড়ানোর মতো যে পরিবেশটা, সেটা কি করা হতো না, তাদেরকে তৈরি করে দেওয়া হতো না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামালের প্রাতিষ্ঠানিক শিক্ষার কি হয় নাই, সুযোগ পাননি। একটা কথা তোমাদের সঙ্গে আমি বলি, যেমন ধরো আমার যে এক জেনারেশন আগে, হ্যাঁ, সেখানেও আমার মায়েরাও কিন্তু কি, আমার মা খালারাও কি করতে পারতো না। এক জেনারেশন আগেও নারীরা এভাবে অবাধে স্কুল কলেজে যাতায়াত করবে সেই পরিবেশটা কি ছিল না, পরিবেশটা তো ছিলই না। সমাজ কি ছিল, নারী শিক্ষার একেবারেই বিরুদ্ধে সমাজের অবস্থানটা ছিল যে নারীদের এত লেখাপড়া জানা দরকার কি ছিল। আমি নিজের চোখে দেখেছি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। আমি যখন ছোট ছিলাম সবাই মনে করতো কি যে নারীরা কি করবে, একটু কোরআন পড়বে, একটু ধর্মীয় শিক্ষা লাভ করবে, স্বামীর কাছে একটু চিঠিপত্র লিখতে পারবে, তাইলেই যথেষ্ট, নারীরা কেন এত লেখাপড়া শিখবে। তো সেজন্য কি হয়েছে, আমাদের কবি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তিনি কি হয়েছেন, তিনি একজন স্বশিক্ষিত মানুষ। তার স্কুল কলেজে যাওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না। আচ্ছা, তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। তিনি যেহেতু স্বশিক্ষিত, তিনি আত্মনিয়োগ করেছেন কোথায়, বাংলা ভাষা ও সাহিত্য চর্চায়। আচ্ছা, তারই মধ্যে তিনি কি করেছেন, যে লেখাপড়ায় মনোযোগ দিয়েছেন। মনোযোগ দিয়ে তিনি কি করেছেন, তার আত্মনিয়োগটা কোথায় ছিল, তার নিবেদনটা কোথায় ছিল, বাংলা ভাষা ও সাহিত্য চর্চায়। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবে নন, তিনি বরণীয় হন কোথায়, জননী সম্ভাষণে। তিনি ভূষিত হয়েছিলেন জননী সম্ভাষণে। জননী সাহসিকা উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। তিনি শুধু কবি হিসাবে কি পান নাই, খ্যাতি লাভ করেন নাই, নারীদের অগ্রগতিতে, নারীদের যে নারী শিক্ষায় যে বাধা, ওই বাধা উত্তরণের জন্য তিনি কি করেছেন, অনেক বেশি চেষ্টা করেছেন। ওনার ভূমিকা ছিল, বেগম সুফিয়া কামালের ভূমিকা ছিল সক্রিয়। তিনি ওই সক্রিয় ভূমিকা পালন করার জন্য তিনি যেমন জননী উপাধিতে কি হন, ভূষিত হন। আচ্ছা, তিনি কি করেছেন, অনেকগুলা পুরস্কার পেয়ে থাকেন, যারা ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কি হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান কি দিয়ে থাকে, নানা রকম পুরস্কার দিয়ে থাকে, এবং এই পুরস্কারটা আমাদের কাঙ্ক্ষিত। আমি যদি ভালো কাজ করি, এর জন্য আমি যদি কিছু পাই, তাহলে এটা আমার ভালো লাগবে। তোমরা যদি ভালো কাজ করো, ভালো কাজের স্বীকৃতি যদি পাও, প্রতিটা মানুষেরই ভালো কাজের স্বীকৃতিটা কি করে, পেতে ইচ্ছা করে। তো ওই ব্যবস্থা রাষ্ট্র করে রেখেছে। তো তিনি ভালো কাজের প্রতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন। আচ্ছা, তিনি নাসির উদ্দিন স্বর্ণ পদকও ভূষিত হয়েছেন। তাহলে তিনি কয়টা পুরস্কার পেয়েছেন, এখানে আমাদের এই জায়গাটা একটু মুখস্থ করে ফেলতে হবে যে তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক পুরস্কার, 3টে পুরস্কার দেখছি এখানে। আর নাসির উদ্দিন স্বর্ণ পদকও আমরা দেখি যে তিনি পেয়েছেন। আচ্ছা, তিনি হচ্ছেন বেগম রোকেয়ার একজন যোগ্য উত্তরসূরি, এবং উত্তরসূরি হিসাবে তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকায় ছিলেন।
তো তিনি মৃত্যুবরণ করেন 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর। তিনি জন্মান হলো বরিশালে আর মৃত্যুবরণ করেন হলো ঢাকায়। আচ্ছা, এই ছিল আমাদের কবি পরিচিতি, মানে টোটাল কবির জীবনীটা। তিনি বিভিন্ন গ্রন্থ, আমরা পরবর্তী স্লাইডে দেখি যে তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন বা বই রচনা করেছেন। ওই বইগুলো কি হচ্ছে, সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, এই তিনটা হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথাও তিনি লিখেছেন। তিনি কি করেছেন, এই বইগুলোর বাইরেও তার লেখা আমরা কি দেখি, গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি। আর উপরে চারটা হচ্ছে ওনার উল্লেখযোগ্য বই। তাহলে আমরা এই পর্যন্ত যেই কয়টা এসে দেখেছি, এর মধ্যে আমাদের তিনি কয়টা পুরস্কার পেয়েছেন, তার জন্ম কোথায়, তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন এবং ওনার উল্লেখযোগ্য গ্রন্থগুলোকে কি, এই জিনিসগুলো আমাদের এখনই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি কবিতাটায়। অত্যন্ত চমৎকার একটা কবিতা। দেখো এখানে আসে নাই উদ্ধৃত, এখানে যে আমি যে স্লাইডটা তৈরি করেছি, হে কবি, এটি হচ্ছে একটা সংলাপ ধর্মী কবিতা। সংলাপ কার সঙ্গে, কার, কবির সঙ্গে, কবি ভক্তের। এই কবিতাটা কার সঙ্গে কার সংলাপ হয়েছে, কবির সঙ্গে কবি ভক্তের। এবং এটি হচ্ছে একটি নাট্যগুণ সম্পর্ক মানে সম্মিলিত একটা কবিতা। ওইটাও আমরা সে কবিতার শেষের দিকে দেখব। আমরা একদম পংক্তি টু পংক্তি এই কবিতাটুকু দেখি এবং পড়ি। দুজনের সঙ্গে কথোপকথন হচ্ছে, একজন হচ্ছে কবি, আরেকজন হচ্ছে কবি ভক্ত। আচ্ছা দেখো, উদ্ধৃত চিহ্নের মধ্যে দিয়ে এই কবিতাটা শুরু হয়েছে। কথা বলছেন কে, দুইটা ক্লু দেই। একটা হচ্ছে যখন বলবে সে, তখন আমরা বলবো যে এটা সে, এটা হচ্ছে কার কথা, কবির কথা। আর আমি অথবা কহিলাম, আমি এবং কহিলাম, উনি হচ্ছে কবি ভক্ত। তাহলে সে যখন বলবে তিনি হচ্ছেন কবি, ওই কথাটা কবির। আর আমি অথবা কহিলাম যখন বলবে তখন এটা হচ্ছে কবি ভক্ত। আচ্ছা, আমরা কবিতাটা পড়ি। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কি বলছে কবি ভক্ত, কাকে বলছে, কবিকে বলছে। কি বলছে যে ফাগুন, ফাগুন মানে ফাল্গুন মাস। এখানে একটা বিশেষ ঋতুর কথা উল্লেখ আছে। ফাগুন ঋতুতে কি হয়, প্রকৃতির ব্যাপক পরিবর্তন হয়। আর ফাগুনকে কি বলা হয়, ঋতু রাজও বলা হয়। তো কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে যে কবি তুমি এত নীরব কেন। ধরা মানে পৃথিবী, পৃথিবীতে কি আসছে, ফাগুন আসছে। এই ফাগুনকে তুমি কি করবা না, তোমার বন্দনায়, তোমার গীতিতে তুমি বরিয়া মানে বরণ করে, তুমি কি ফাগুনকে বরণ করে নিবে না তোমার গানে, রচনায়, ইসে, বন্ধনায়। এরপরে কে কথা বলে, কবি। কহিল সেই স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে কি খুলি, গেছি খুলি। স্নিগ্ধ আখি তোলা, স্নিগ্ধ আখি তুলে, স্নিগ্ধ মানে কি, একটা মায়াময়, একটা রোমান্টিক। আখি তুলে কবি কি বলল, দক্ষিণ দুয়ার গেছে খুলি। কবি কাকে প্রশ্ন করছে, তার ভক্তকে প্রশ্ন করছে। দক্ষিণ দুয়ার মানে কি, দক্ষিণ দুয়ারের অর্থ কি। আমি তোমাদের ক্লাসেই বলি যে সাহিত্যের দুইটা অর্থ থাকে, একটা হচ্ছে ভাবার্থ আর একটা হচ্ছে আক্ষরিক অর্থ। দক্ষিণ দ্বার হচ্ছে এমনি নর্মালি আক্ষরিক অর্থে আমরা বুঝি দক্ষিণ দিকের দরজা, কিন্তু এখানে বোঝানো হয়েছে কি যে বসন্তকাল আসলে দক্ষিণ দিক থেকে কি আসে, বাতাস বইতে থাকে। তো ওই অর্থে তিনি বলছেন যে তিনি বুঝতেই পারেন না, তিনি জানেনই না, ওনার মানে ওনার চিন্তাই নাই যে দক্ষিণ দুয়ার খুলে গিয়েছে কিনা। যখন দক্ষিণ দুয়ার খুলবে তখন কি হবে, প্রকৃতিতে বসন্ত আসবে। সুতরাং তিনি প্রশ্ন করছেন কাকে, ভক্তকে, যে দক্ষিণ দুয়ার কি খুলে গিয়েছে কি জানি। আচ্ছা, এরপরেও প্রশ্ন, এই প্রশ্ন কার, কবির। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল।
দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দেখো অনেকগুলা প্রশ্ন একসঙ্গে, কবি অনেকগুলো বেশ কয়েকটা প্রশ্ন করছে কাকে? তার ভক্তকে। এখানে যে নেবু শব্দটা আছে, আমরা লেবুর সঙ্গে পরিচিত, এদেশের একটা পরিচিত ফল। যখন বসন্তকাল আসে তখন কি হয়? লেবুর ফুল ফুটে। আবার কি হয়, আমরা যদি এখনই তো বসন্তকাল, তাই না? আর 2 দিন পরে ফাগুন মাস আসবে, তোমরা খেয়াল করবা যে বসন্তকাল আসলে অনেক আমের মুকুল ফুটে, আমের মুকুল হয়। আবার যখন আমের মুকুল হয়, এখানে দেখো দক্ষিণা সমীর, সমীর মানে কি? সমীর মানে হচ্ছে বাতাস। যখন লেবুর ফুল ফুটবে, যখন আমের মুকুল ফুটবে, তখন ওই দক্ষিণের যে বাতাস আছে, ওই বাতাস কি করবে? একদম গন্ধে গন্ধে কি হবে? অধীর আকুল হবে। তো এখানে কবি তার ভক্তের কাছে জানতে চেয়েছে যে, প্রথমে প্রশ্ন ছিল যে দক্ষিণ দুয়ার কি খুলে গিয়েছে? আচ্ছা, যদি খুলে থাকে তাহলে কি হয়েছে? তাহলে কি বাতাবি লেবুর ফুল ফুটেছে? আমের মুকুল কি ফুটেছে? আচ্ছা, যদি সবই হয়ে থাকে, হ্যাঁ, এখানে কি আছে? করশিকার কি? এই কিটা একটু শুনে নাও। করশিকার কি, এই কিটা বসবে যখন যে এক কথায় হা বা না, এক কথায় উত্তর দেওয়া যায়, তখন করশিকার কি। যেমন তোমার নাম কি হাসান? হাসান কি তোমার নাম? তাহলে আমরা কি বলতে পারি? হা বলতে পারি। আর যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তাহলে কিন্তু কি করা যায় না, এক কথায় উত্তর দেওয়া যায় না। যখন এক কথায় উত্তর দেওয়া যাবে তখন করশিকার কিটা বসবে, আর যখন এক কথায় উত্তর দেওয়া যাবে না তখন কদীর্ঘিকার কিটা বসবে। আচ্ছা, এই জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? তাহলে এখানে আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাই, একদম প্রশ্নমালা, যে আমাদের কবি প্রশ্ন করছে ভক্তকে যে দক্ষিণ দুয়ার যদি খুলে গিয়ে থাকে তাহলে বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, আর ফুটে থাকলে দক্ষিণা বাতাস ওই ফুলের গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা। আচ্ছা, এর পরের প্রশ্ন, এখনো দেখোনি তুমি, কাকে বলছে? কবিকে বলছে। এখনো দেখোনি তুমি, কহিলাম। আমি আগেই বলেছি যে কহিলাম যখন লেখা থাকবে তখন এই কথাটা কে বলছে? কবি ভক্ত। কেন কবি আজ এমন উন্মনা তুমি, যে তোমার এত উদাসীনতা কেন? তুমি কি বিষয়ে এত উদাসীন? কোথা তব নবপুষ্প সাজ, যে নতুন ফুল যখন ফুটে তখন কি হয়? নতুন পুষ্পে আমরা কি করি? সেজে থাকি। প্রকৃতি যেমন সাজে, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা গভীর সম্পর্ক রয়েছে। তোমরা খেয়াল করো কিনা, এটা দেখবা, খেয়াল করে বুঝবা যে যেদিন আবহাওয়াটা একটু খারাপ সেদিন দেখবা যে মনটা কেমন কেমন লাগে, উদাসীন লাগে। শীত ঋতুতে কি থাকে? অধিকাংশ সময় কুয়াশা থাকে, তারপর আবহাওয়াই থাকে, কেমন বিষণ্ণ লাগে। তোমাদের লাগে কিনা জানি না, কিন্তু আমার লাগে। শীতকালটা আমার ডিসেম্বর জানুয়ারি সারাটা মাসই আমার কেমন জানি বিষণ্ণ লাগে। আবার শীতকালটা চলে গেছে না, আজকে 2-3 দিন একটু শীত কমে গেছে না, দেখবা যে কেমন একটু মনটা এমনি আস্তে আস্তে ভালো হওয়ার দিকে। আচ্ছা, তো এখানে কবি ভক্ত বলছে যে তুমি বসন্ত সম্পর্কে আজ এত উন্মনা কেন? তোমার নবপুষ্প সাজ কোথায়? যে নতুন ফুল ফুটলে আমরা কি করি? ওই প্রকৃতি যেমন নবপুষ্প সাজে, কবিরাও সেই সাজে, কবিরা আমরা কি করি? ওইভাবে সাজার চেষ্টা করি। এরপরের লাইন দেখো, একেবারেই বিষণ্ণ হয়ে কবি বলছে, কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া। মানে কবি ভক্ত যে কবিকে প্রশ্ন করছে, ওই প্রশ্নের দিকে কবির একদমই মনোযোগ নাই, অন্যদিকে তাকিয়ে বলছে অলখের পাথার বাহিয়া। অলখ মানে কি? অলখ মানে হচ্ছে দৃষ্টিসীমার বাইরে। এমন ভাবে তাকিয়েছে যে উনি মনে হয় একটা জিনিস আমি আবার তোমাদেরকে বলি, যে একটা হচ্ছে দেখা আর একটা হচ্ছে তাকানো। তো যেই চোখের দৃষ্টির সঙ্গে মানে মনোযোগ নাই, সেটাকে কি বলে না? দেখা বলে না, ওইটা বলে তাকানো। তো কবি এখানে কি করেছেন? একেবারেই বিষণ্ণ হয়ে, আনমনা হয়ে, মানে দৃষ্টিসীমার বাইরে একেবারে অমনোযোগী হয়ে কথা ওইভাবে তাকিয়ে বলছে অলখের পাথার বাহিয়া
তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, কার? মানে বসন্তের, বসন্তে যে আসছে এর আগমনী গান কি বেজেছে, ওই কথাটা বলছে। বসন্তের তরি এসছে কি? কবি কি করছে, বারবারই ভক্তের কাছে শুধু প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। এর কারণটা কি? কারণ কবি তো বসন্তের বিষয়ে কি অনেক বেশি উদাসীন এবং বিষণ্ণ, সেই জন্য তিনি কিছুই মানে খেয়াল করতে পারেন নাই যে তার বসন্তের আগমনী গান কি বেজেছে। যদি গান বাজতো তাহলে হয়তো আমি শুনতে পেতাম, যেহেতু গান বাজে নাই আমি হয়তো শুনতে পাই নাই। ডেকেছে কি সে আমারে? কে ডেকেছে? এখানে এই যে প্রশ্নবোধক চিহ্নটা, এটা দেখো কে কবিকে ডেকেছে। এখানে কবি প্রশ্ন করছে কবির ভক্তের কাছে, কি প্রশ্ন? যে এই যে বসন্ত যে আসছে, এই বসন্ত কি আমাকে ডেকেছে? শুনি নাই, রাখিনি সন্ধান। কবি কি করেছে? এর সন্ধানও রাখেন নাই, শুনতেও পান নাই। আচ্ছা, এরপরের দেখিলাম যে এরপরের লাইন দেখি, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতিক, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এ মিনতি। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজ গীত, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মিনতি। তুমি শুনো নাই, তোমাকে বসন্ত ডাকে নাই। হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাই? আমাদের কবির একটুখানি অভিমান, যে আমাকে তো ডাকে নাই, তাহলে আমি এই জন্য কি করি নাই, সন্ধান রাখি নাই। তখন কবি ভক্ত, কবি কি করছে? মিনতি মানে কি? মিনতি হচ্ছে অনুরোধ করা, যে তোমাকে কি করছি আমি অনুরোধ করি, তুমি কি করো? রচিয়া মানে তুমি রচনা করো না, বসন্তকে উদ্দেশ্য করে, বসন্তকে বরণ করে তুমি কি করো? তুমি তোমার গীত রচনা করো না। তোমার কণ্ঠে আমি কি শুনবো? বসন্তের বন্দনা শুনতে চাই। এ আমার তোমার কাছে কি অনুরোধ। এখানে যে লাল ইগুলো আছে ওই শব্দার্থগুলো আমি বলে দিচ্ছি। তাহলে এখানে এই পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে এখানে কবি কি করছে, কবিকে অনুরোধ করছে, মিনতি করছে কবি ভক্ত, যে তুমি তোমার বসন্তের গান তুমি করো না, তোমার কণ্ঠে আমি কি শুনতে চাই? বসন্তের গান শুনতে চাই। আচ্ছা, পরের কবিতার পরের অংশটুকু দেখি। দেখো এখানেও আরেকটু, কহিল সে মানে কে? কবি। কহিলে সে মৃদু মধু স্বরে, কবি আস্তে এবং অত্যন্ত মধু স্বরে মানে সুরেলা কণ্ঠে বলছে, নাই হলো না হোক এবারে, যে থাক এবার আর নাই হইল, এবারের মতো আমি কি করলাম? বসন্তের গান নাই রচনা করলাম, বসন্তকে বরণ করে নাই নিলাম। এরপরে দেখি, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া রহেনি, সে ভুলে নিত এসেছে সে ফাগুন সরিয়া। আমি যে বরণ করি নাই, হ্যাঁ, আমি যে গান গাই নাই, হ্যাঁ, তার জন্য কি হয় নাই, তার জন্য বসন্ত কি হয় নাই, থেমে থাকে নাই। ফাগুন মাসকে স্মরণ করে বসন্ত চলে আসছে। ফাগুনকে যে আমি বরণ করতে যে আমি কি ছিলাম, অনেক বেশি উদাসীন ছিলাম, তার জন্য কি হয় নাই, বসন্ত কিন্তু থেমে থাকে নাই। একটা কথা, মানুষের মনে যত কষ্টই থাকুক, যত দুঃখই থাকুক, প্রকৃতিতে কি করে না, তার কোনো প্রভাব পড়ে না। এখানেও আমরা সেই চিত্রকল্পটি দেখতে পাই। কবি যে বসন্তকে বরণ করেন নাই, তাতে কি হয়েছে? বসন্ত ফাগুন মাসকে স্মরণ করে যথারীতি চলে আসছে। সরিয়া মানে স্মরণ করে, রোহিণী মানে থেমে থাকেনি। যে আমার যে কষ্ট দুঃখ, এর জন্য আমি যে গান রচনা করতে পারলাম না, বসন্তের যে বন্ধনা আমি করতে পারলাম না, তার জন্য কি হয় নাই, থেমে থাকে নাই।
এবং যথা নিয়মে সময় মতো বসন্ত চলে আসছে। বসন্ত কিন্তু ভুলে যায় নাই। প্রকৃতি কি করে, তার নিজস্ব নিয়মেই চলতে থাকে। কারো ব্যক্তিগত দুঃখ কষ্ট, পৃথিবীর সুখ দুঃখতে এই মহান যে ইসে রয়েছে, সৃষ্টির যে নিয়মাবলী রয়েছে, এগুলা কখনো কি হয় না, থেমে থাকে না। প্রকৃতি চলে তার নিজস্ব নিয়মে। আচ্ছা, কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? কবি ভক্ত বলছে যে তোমাকে না জানিয়ে বসন্ত চলে আসার জন্য তুমি কি অভিমান করেছ? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কবির অভিমান এখানে আমরা দেখতে পাই। কেন অভিমান? যে উনি তো শুনতে পায় নাই, কবি বসন্ত তো কবিকে ডাকে নাই, এই জন্য কবির মনে যে অভিমান রয়েছে, হ্যাঁ, তার জন্য কি হয়েছে, কবি ভক্ত বলছে যে হ্যাঁ আসছে, তাতে কি, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। বসন্ত তখনই বেশি কি হয়ে ওঠে, আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে, আরো আকর্ষণীয় হয়ে ওঠে, যখন মানুষ তার কি সৃজনশীলতা দিয়ে বরণ করে নেয়। তো তুমি বসন্ত আসলো, তুমি যেহেতু বন্দনা করো নাই, বসন্তকে উদ্দেশ্য করে তুমি যেহেতু গান রচনা করো নাই, এর জন্য তুমি কি করলে, বসন্তকে তুমি বৃথা করলে। এর পরের লাইন আমরা দেখি, বরাবরই আমরা পুরা কবিতাটাতেই কি দেখি, কবির উদাসীনতা, বিষণ্ণতা, অবহেলা। কহিল সে পরম হেলায়, একদম চূড়ান্ত অবহেলায়। বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখে, পুষ্পারতি লোভে কি ঋতুর রাজন। অবহেলায় কবি কি বলছে, যে কেন বৃথা হবে, এর জন্য কি ফুল ফুটে না? আমি যে বন্দনা করি না, এর জন্য কি গাছের শাখে মানে গাছের ডালে ডালে ফুল কি ফুটে নাই? এবং পুষ্পের আরতি, আরতি মানে হচ্ছে শ্রদ্ধার্ঘ, মানে নিবেদন। ঋতুরাজন মানে কি, ঋতুরাজ আমরা এটা জানি যে এখানে দুইটা ঋতুর কথা বলা হচ্ছে, একটু পরে আমরা পাবো শীত ঋতুটা, এখন পর্যন্ত আমরা বসন্ত পাচ্ছি। যে পুষ্পারতি লোভে নাকি ঋতুরাজন, ঋতুরাজ বসন্ত, ওই বসন্তকে উদ্দেশ্য করে ফুলের যে আরতি, ওই আরতি কি করে থাকে, প্রকৃতি কি সেটা নেয় নাই, বসন্ত কি সেটা গ্রহণ করে নাই? তাহলে কেন বৃথা হবে? এবং আমি মনে করতাম যে হ্যাঁ বৃথা, যদি গাছের শাখায় ফুল না ফুটতো তাও কথা ছিল, কিছুই তো থেমে থাকে নাই, সবই তো ঠিকঠাক মতো চলেছে, তাহলে কেন বৃথা হবে? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, যে মাধবী যে এক ধরনের ফুল, মাধবী লতা, এটার আরেকটা অন্য নাম আছে বাসন্তী লতা, এটার যে ফুলটা ফুটেছে, তুমি আমাকে বলছো যে তুমি তাকে বৃথা করেছ। কবি ভক্ত কবিকে বলছে যে তুমি বসন্তকে বরণ করো নাই দেখে বসন্ত বৃথা। আর কবি বলছে না, কেন বৃথা? মাধবী কুড়ির বুকে কি, মাধবী ফুলের বুকে কি গন্ধ নাই? সবই তো ঠিকঠাক মতোই আছে, তাহলে তুমি কেন বলছো যে আমি তাকে বৃথা করেছি, আমি বসন্তকে বৃথা করেছি? মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, ওই মাধবী ফুলের বুকে কি গন্ধ নাই? সবই তো আছে। করে নাই অর্ঘ্য বিরোচন, ওই ফুল কি করে না, অর্ঘ্য বিরোচন কি, বিরোচন মানে রচনা করা, যে ওই সবই তো আছে, অর্ঘ্য বিরোচন করেছে, গাছে ফুলও ফুটেছে, আবার যেই ফুল ফুটেছে সেই ফুলের বুকে গন্ধ তো আছে। কবির দুঃখ বেদনার কথা স্মরণ করে এমন তো হয় নাই, এমন তো ঘটনা ঘটে যায় নাই যে না ওই বাসন্তী লতার এসে গন্ধ নাই, সবই তো ঠিকঠাক মতো আছে। আচ্ছা, এখানে দেখো কবি ভক্ত এরপরেও নাছুর বান্দা, কবি ভক্ত আবার বলছে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তবু তীব্র বিমুখতা। হ্যাঁ, কবি যত প্রশ্ন করেছে, এক গাধা প্রশ্ন ছিল, তাই না? সব প্রশ্ন সত্য, সব কিছুর পরেও কবি ভক্ত হ্যাঁ সবই ঠিক আছে মানলাম, তারপরেও তোমার কেন এই তীব্র বিমুখতা, বসন্তের প্রতি তোমার এত বিমুখতা কেন? কবি ভক্ত বারবার কবির কাছে কি করছে, জানতে চাচ্ছে, প্রশ্নের পর প্রশ্নে কি করেছে, কবিকে জর্জরিত করছে। আর কবি কি করছে, কৌশলে এড়িয়ে যাচ্ছে, নানা কৌশলে কবি এড়িয়ে যাচ্ছে। হোক, তবু বসন্তের প্রতি কেন, সব ঠিক আছে, তারপরেও তোমার বসন্তের প্রতি। কহিলাম, কহিলাম মানে কবি ভক্ত, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা।
তুমি উপেক্ষা করে অবহেলা করে তুমি ঋতুরাজকে কেন তুমি ব্যথা দিচ্ছ। এরপর সবচেয়ে নাটকীয়তা, আমি বলছি যে এটা একটা নাটকীয়তা বা নাট্যগুণ সম্পন্ন একটা কবিতা। এখানে দেখো, কহিল সে কাছে সরে আসি। কিভাবে বললো? এতক্ষণ যে আমরা এই দৃশ্যটা একটু কল্পনা করি, এতক্ষণ যে দুজন কথা বলছিলেন, হয়তো একটু দূরত্ব ছিল, এখন কি হয়েছে? কাছাকাছি এসে, কাছে সরে আসে, এমনি কাছে এসে বলছে। কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কি হয়েছে? একটু কাছে সরে আসছে এবং বলল, কহিলি মানে কুয়াশা। মাঘ মাসে কি হয়? প্রচন্ড কুয়াশা হয়। আমরা কি ভুলে গেছি? মাত্র গত সপ্তাহে তো এই সময়টা কত কুয়াশা ছিল, তাই না? আর উত্তরী মানে এই যে চাদর, এই যে গায়ে দেওয়া যে চাদর আছে, ওইটা হচ্ছে উত্তরী। কহিলি উত্তর তলে মাঘের সন্ন্যাসী। এখানে একটু কথা বলি, দুইটা ঋতুর পার্থক্য, মাঘ মাস আর বসন্ত, ফাল্গুন মাস। এই এই এক মাসের ব্যবধানে মাঘ মাস কি থাকে? অত্যন্ত তীব্র ঠান্ডা থাকে, শীত থাকে। কবিরা, বিশ্বের অন্যান্য দেশের কবিরাও মাঘ মাসকে ভিলেনের সঙ্গে কল্পনা করেন। আর বসন্তকালকে কি আমরা তো জানি যে ঋতুরাজ হচ্ছে বসন্ত। মাঘ মাসকে কেন ভিলেন বা মাঘকে কেন বলা হচ্ছে সন্ন্যাসী? সন্ন্যাসীকে যে যার জীবনের কোনো চাওয়া পাওয়া নাই, যে একেবারে রিক্ত শূন্য। কহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। কোথায় চলে গেছে? যে কুয়াশার চাদর মুড়ি দিয়ে তিনি শীতকে কল্পনা করছেন কিসের সঙ্গে? একজন সন্ন্যাসীর সঙ্গে তিনি চলে গেছেন রিক্ত হস্তে, মানে একেবারেই শূন্য হস্তে। আর পুষ্পশূন্য কেন? শীতকালে কোনো ফুল ফুটে না, বরং গাছের যে পাতাগুলো আছে সবগুলা কি হয়ে যায়? একেবারে ঝরে গাছগুলো কেমন ন্যাড়া হয়ে যায়। তোমরা যদি ঢাকা কলেজের ক্যাম্পাসে আসো, আমি যদি শীত, এই জন্যই আমার মনটা আরো বেশি খারাপ লাগে। ক্যাম্পাসের সমস্ত গাছগুলোর পাতা কেমন ঝরে ঝরে যায়। আর পাতা ঝরার শব্দটাও কিন্তু করুণ। তোমরা মনোযোগ দিলে এখানে পাতা ঝরা শব্দটাও শুনবা, যে পাতা ঝরতেছে কেমন করুণ একটা মানুষের মনে একটা করুণ সুর বাজে, যে ঝরার শব্দটা। তো এখানে সেই কথা বলছে যে এই জন্যই যে শীতকাল কি ফুল তো ফুটেই না, গাছের যে পাতাটুকু আছে সেটুকুও ঝরে একদম কি হয়ে যায়? রিক্ত হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো এখানে আমাদের কবি বলছেন যে কহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। যে কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী কি চলে গেছে? মানে দিগন্তের পথে। দিগন্ত কি? যেই মানে অন্তহীন কোথাও একদিকে। ওই এটা হচ্ছে একটা দৃশ্যকল্প বা চিত্রকল্প। এই কবিতাটাই অনেকগুলো চিত্রকল্পই আছে, এটাও একটা মানে চমৎকার চিত্রকল্প। যে মাঘের সন্ন্যাসী চলে গেছে একদিকে, মানে একেবারে শূন্য হাতে, কিচ্ছু নাই তার হাতে। তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। ওই যে মাঘের সন্ন্যাসী চলে গেছে, তাকেই মনে পড়ে, কোনোভাবে তাকে ভুলতে পারি না। আচ্ছা, আমাদের সমস্ত কবিতার মূল সুর মানে একদম মূল বার্তাটা হচ্ছে এইখানে। কোন জায়গাটায়? যে কবিতায় কি থাকে? একটা শব্দার্থ, একটা ভাবার্থ। শব্দের অর্থে আক্ষরিক অর্থে আমরা যে জিনিসটা দেখি, যে কবি বলছেন যে মাঘকে ভুলতে পারছি না, মাঘ মাসকে ভুলতে পারছি না। কেন? রিক্ত হস্তে সে চলে গেছে কুয়াশার চাদর গায়ে দিয়ে, তাকে কোনো রকম কোনোভাবেই ভুলতে পারি না। আর এর ভাবার্থটা কি? এর মূল অর্থটা কি? কবি কি করেছেন? আপনজন হারিয়েছেন। ওনার প্রথম স্বামী নেহাল হোসেন 1932 সালে আকস্মিক যক্ষা রোগে মারা যান। ওনার মৃত্যুটাই কি করেছে? তিনি কখনো ভুলতে পারেন না। মানুষের জীবনে কোনো কোনো কষ্ট থাকে, আসলে কখনো ভোলা যায় না। তো উনি সেই কষ্টটাও ভুলতে পারেন নাই। উনি এখানে তার স্বামীর কষ্টটার কথা তুলে ধরেছেন কিসে? মাঘের সন্ন্যাসীর আড়ালে। এটা একটি রূপকার্থে ব্যবহৃত হয়েছে মাঘের সন্ন্যাসীটি। মূলত তিনি স্মরণ করেছেন তাকে, ওনার প্রথম স্বামীকে তিনি কোনোভাবেই ভুলতে পারেন না। তাহলে এই কবিতাটার মূল সুর কি? মূল কথা হচ্ছে যে ওনার প্রথম স্বামী বা প্রিয়জন, ওনার আপনজন 1932 খ্রিস্টাব্দে হঠাৎ করে যক্ষা রোগ হয়ে মারা যান এবং তাকে তিনি কখনো ভুলতে পারেন না। ওই স্মৃতিকে বুকে ধরে রেখে তিনি
লিখেছেন। এখানে দুইটা ঋতুর কথা আসছে, একটা হচ্ছে মাঘ এবং একটা হচ্ছে শীত। আর ফুল আসছে কয়টা, সেটা, আর ফুল আসছে কয়টা, 3টা। এখানে বাতাবি লেবু, আমের মুকুল আর মাধবী কুড়িক। আচ্ছা, আমরা এরপরে দেখি যে পাঠ পরিচিতিটা কি। এই কবিতাটা তাহারে পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কত সালে প্রকাশিত হয়? 1935 খ্রিস্টাব্দে। ওনার স্বামী মারা যান 32 খ্রিস্টাব্দে। এর ফাঁকে তিনি কবিতাটা লেখেন এবং 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক কি হয়েছে, তাৎপর্যময় হয়ে অভিব্যক্তি পেয়েছে। প্রকৃতির সঙ্গে মানব মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। একদম পুরা কবিতাটাতে আমরা সেই জিনিসগুলো দেখি। যখন ঝকঝকে রোদ ওঠে দেখবা যে কেমন মনটা ফুরফুরে লাগে, আবার যখন অঝোরে বৃষ্টি পড়ে অকারণে মনের মধ্যে হতাশা, কষ্ট, বিষণ্ণতা। এই কবিতাটাতেও জাস্ট ওই জিনিসটাই প্রকাশ পেয়েছে, প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক। প্রকৃতির সঙ্গে অবশ্যই মানব মনের সম্পর্ক রয়েছে। কেন? এর কারণটা কি বলতো? এর কারণটা হচ্ছে যে আমরা আসলে প্রকৃতিরই সন্তান, তাই না? এই জন্যই প্রকৃতিতে যে কোনো ধরনের পরিবর্তন আমাদের মনে অনেক কি পড়ে, বড় ধরনের ছায়াপাত ঘটায়। এই যে দেখো, কিছুদিন ধরে আমরা করোনা করে আমাদের সবার মনে বিষণ্ণতা না, কেমন অদ্ভুত এক ধরনের বিষণ্ণতা সারাক্ষণ। তোমরা ছোট মানুষ বা বয়স টয়স কম, তোমাদের হয়তো এত বিষণ্ণতা নাও থাকতে পারে, কিন্তু আমি সারাক্ষণই একটা বিষণ্ণতার মধ্যে ভুগি। কয়েক মাস তো একদম অস্বাভাবিক বিষণ্ণতা ছিল। আমাকে কি করতে হয়েছে, মনোবিজ্ঞানীদের সঙ্গে কথা বলতে হয়েছে। তাহলে কি হয় যে প্রকৃতি ভালো না থাকলে আমরা কি করি না, ভালো থাকি না, থাকতে পারি না, এটা কখনো সম্ভব হয় না। তো ঠিক ওরকমই এই কবিতাটাতে যে প্রকৃতির সঙ্গে যে মানব মনের যে একটা সম্পর্ক রয়েছে, ওই দিকের গুরুত্বটাও তুলে ধরা হয়েছে। আচ্ছা, সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। এটা আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারি যে কি হয়, প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে কেমন জানি টানে, ওই আকর্ষণটা অবর্ণনীয়, কি করা যায় না, ব্যক্ত করা যায় না। আবার কখনো কখনো এরকম তোমরা খেয়াল করে দেখো যে জ্যোৎস্না রাতে যদি কখনো বাসার ছাদে বা কোনো বাগানে বসে থাকো, তাহলে মনে হবে কি যে প্রকৃতির এত বেশি সৌন্দর্য, এই সৌন্দর্য আমাদের ধারণ করা কি হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। তো প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য, মানব মনের একমাত্র আনন্দের উৎস হচ্ছে প্রকৃতির সৌন্দর্যটা। হ্যাঁ, অন্য কিছু কিন্তু মানুষকে খুব বেশি কি করে না, এত বেশি কাছে টানে না। সমুদ্রের কাছে গেলে মুগ্ধ হয়ে কি করি আমরা, তাকিয়ে থাকি। তোমরা যদি কখনো সেন্ট মার্টিন যাও, আমার পাগল লাগে, মনে হয় যে এত সুন্দর, আমি এই ছোট্ট মানুষটা কিভাবে ধারণ করব, সৃষ্টিকর্তার অপূর্ব নিয়ামত এইগুলো, তাই না? তো এগুলো আমাদেরকে কি করে, অনেক বেশি টানে। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে ফুটিয়ে তুলবে, সেটাই কি ছিল, প্রত্যাশিত ছিল। যে বসন্ত যে সৌন্দর্য কবি সাহিত্যিকরা কি করবে, আরো বেশি ফুটিয়ে তুলবে, ছন্দ দিয়ে, সুর দিয়ে, এগুলাকে। এটা ছিল কি, এটা ছিল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। আচ্ছা, তো সেখানে কি হয়, কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্য কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। মনে যদি কষ্ট থাকে, কবি বলো সবাই তো মানুষ, এবং এই প্রকৃতিতে, এই পৃথিবীটাতে, এই ধরনীটাতে কি ওঠে, মানুষ বেড়ে ওঠে। তো এখানে যদি মানুষ ওই মনে যদি কোনো কষ্ট থাকে, দেখবা যে কিছুই কি লাগে না, একদমই ভালো লাগে না। তো কি করতে পারে না, যে কবির মনে যদি কোনো শোক থাকে, অন্তরে যদি বড় ধরনের কোনো ব্যথা থাকে, যদি কষ্ট থাকে, তাইলে পৃথিবীর সৌন্দর্য কি করবে না, একেবারেই তাকে স্পর্শ করবে না, কাউকে স্পর্শ করবে না। আমার মনে যদি কোনো কষ্ট থাকে, কোনো সৌন্দর্য আমার কি লাগে, সবকিছু অর্থহীন লাগে, বৃথা লাগে। কয়দিন আমরা ঘর থেকে বেরোতে পারি নাই, তাতেই তো কত কষ্ট লাগছে, যে পৃথিবীর সমস্ত কিছুই কি অর্থহীন মনে হয়েছে। তাইলে এখানে কি হচ্ছে, যে শোকাচ্ছন্ন কবি, তাকে বসন্তের সৌন্দর্য কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। এরপর দেখো, এই কবিতায় কবি, আমি একটু আগে যে কথা বলছিলাম, যে কবিতায় কবির ব্যক্তি জীবনে দুঃখময় ঘটনা ছায়াপাত ঘটেছে। কবি সাহিত্যিকরা কি করে, নিজের ব্যক্তিগত সুখ দুঃখ কি করতে পারে, সাহিত্যে রূপ দিতে পারে, লেখায় রূপ দিতে পারে। এখানেই কবি সাহিত্যিকদের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের পার্থক্য। আমাদের জীবনে অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে, আমরা কি করতে পারি না, ওইটা লেখায় বা ছন্দে বা শব্দ দিয়ে সাজাতে পারি না, যেটা কবিরা পারে। তো কবির জীবনের ব্যক্তিগত দুঃখময় ঘটনা ছায়াপাত ঘটেছে। তো আমরা দেখলামই কোথায়, যে
তিনি তার স্বামী ওই যেখানে আসছে এই কবিতাটা, ওই কথাটা, তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে, যে নেহাল হোসেন কত সালে মারা যান? 1932 সালে। কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। আপনজন হারানোর বেদনা অত্যন্ত ভয়াবহ। এটা কবির জীবনে কেন, সব মানুষের জীবনে এই কষ্ট কোনো না কোনোভাবে আসে। বাবা মা হারানোর ব্যথা, কত আপনজন নিকটজন হারানোর ব্যথা। ওই ব্যথা কি হয়, প্রত্যেক মানুষের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। আমাদের কবিও এখানে কি নাই, একেবারেই ব্যতিক্রম নন। তার জীবনে তিনি স্বামীকে হারিয়ে একেবারেই হতাশার সাগরে ডুবে গিয়েছিলেন। আচ্ছা, তখন তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক বিষণ্ণতা। খুব স্বাভাবিক, যে মানুষটা হতাশ মানুষ দিয়ে, বিষণ্ণ মানুষ দিয়ে, উদাসীন মানুষ দিয়ে কোনো কিছুই কি সৃষ্টি করা সম্ভব না। আর যে কোনো সৃজনশীলতার পিছনে, যে কোনো সৃষ্টিশীলতার পিছনে কি থাকে, অনেক বেশি সাধনা থাকে। তো কি করে, বিষণ্ণতা হচ্ছে সাধনার পথে একটা হতাশা, অগ্রগতির পথে, সাধনার পথে বিরাট একটা অন্তরায়। তো এখানে তার স্বামী যখন মারা যান, তিনি অত্যন্ত বিষণ্ণ হয়েছেন। কবির মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে, মানে শূন্যতার হাহাকারে কবির মন কি থাকে, সবসময় আচ্ছন্ন থাকে। এই বসন্তের সৌন্দর্য তার চোখে পড়ার তো আসলে কোনো কথাই না। এটা একটা স্বাভাবিক দৃষ্টিতে যদি আমরা দেখি যে এটাই স্বাভাবিক, কবির জীবনে যে ঘটনাটা ঘটেছে এটা একটা স্বাভাবিক ঘটনা। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর্জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। তো সুতরাং প্রকৃতিতে পরিবর্তন আসলেও ওই হয়তো বসন্ত আসছে, কিন্তু তার কবি হৃদয়ে কি, অন্তর্জুড়ে কি শীতেরই করুণ, শীতকে যে বিদায় দিয়েছে ওই করুণ বেদনা। এরপরে আমরা দেখি যে আসলে ওই করুণ বেদনা কি, তার স্বামীর জন্য ওই বেদনা প্রকাশ করেছেন কিসের মধ্যে দিয়ে, কি রূপকের মধ্যে দিয়ে, রূপক ব্যবহার করেছেন শীত ঋতুকে। কবিতাটা আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, নাটকীয়তা। যে পুরা কবিতাটাতে কি আছে, এক ধরনের নাটকীয়তা রয়েছে। এতদিন ধরে তোমাদেরকে আমি যেই গল্প, তারপর প্রবন্ধ, কবিতা পড়েছি, ওগুলো ছিল এক টাইপের। এই কবিতাটাকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। গঠননীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা, যে এই কবিতাটা যে হচ্ছে এটা হচ্ছে একটা সংলাপ নির্ভর রচনা। এই কবিতা কি হয়েছে, যে আবেগ ঘন বিষণ্ণতা সুর, তার যে আবেগ ঘন যে বিষণ্ণতা সুর, সেটা তিনি ছন্দে রূপ দিয়েছেন। শুধু আমার সময় শেষ, আমি একটু কথা তোমাদেরকে বলি যে এই কবিতাটি হচ্ছে অক্ষরভিত্তিক ছন্দে রচিত। ছন্দ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের প্রাথমিক ধারণাটা আছে, যে এই কবিতাটি হচ্ছে অক্ষরভিত্তিক ছন্দ রচিত। আর এখানে মাত্রা বিন্যাস হচ্ছে 8 যোগ 10। প্রথম পর্বটা হচ্ছে 8 মাত্রার, পরের পর্বটি হচ্ছে 10 মাত্রার। আর ছোট ছোট যেগুলো ছোট ছোট যে পংক্তিগুলো রয়েছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা 10 মাত্রার। তো এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তাহলে আমরা এখানে আলোচনাটা শেষ করি আজকের মতো। তো তোমরা সবাই ভালো থাকবা, অনেক বেশি সুন্দর থাকবা এবং অনলাইন পাঠশালার সঙ্গেই থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।